তোমাদের স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি আলোচনা করব পদের ব্যক্তার্থ ও জাতার্থ। পদের ব্যক্তার্থ ও জাতার্থ আলোচনা করার পূর্বে পদ কি সে সম্পর্কে একটু ধারণা দেই। পদ হলো সেই সব শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা হতে পারে। পদের দুটি দিক আছে, একটি হলো ব্যক্তার্থ আর একটি হলো জাতার্থ। পদের সংখ্যা বা পরিমাণগত দিককে বলা হয় তার ব্যক্তার্থ এবং গুণের দিককে বলা হয় জাতার্থ। আমি এখন ব্যক্তার্থ এবং জাতার্থের সংজ্ঞাটি বিশদভাবে আলোচনা করব। কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তুগুলোর ওপর আরোপিত হয় সেই বস্তু বা বস্তুগুলোকে ওই পদের ব্যক্তার্থ বলে। যেমন মানুষ একটি পদ, এই মানুষ পদের ব্যক্তার্থ হবে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল মানুষ। তদ্রূপ যদি বলি দার্শনিক পদ, দার্শনিক একটি পদ, এই দার্শনিক পদের ব্যক্তার্থ হবে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল দার্শনিক। সাদা পদের ব্যক্তার্থ হবে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল সাদা জিনিস ইত্যাদি। জাতার্থের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, কোনো পদ যে আবশ্যিক বা অনিবার্য গুণ বা গুণ সমষ্টিকে নির্দেশ করে সেই গুণ বা গুণ সমষ্টিকে সেই পদের জাতার্থ বলে। যেমন মানুষ পদের জাতার্থ যদি আমরা জানতে চাই তাহলে মানুষ পদের জাতার্থ হবে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। কারণ এ দুটি গুণ মানুষের আবশ্যিক এবং অনিবার্য গুণ। এ দুটি গুণ প্রত্যেক ব্যক্তির মধ্যে উপস্থিত আছে। মানুষ হিসাবে প্রত্যেক ব্যক্তির মধ্যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি গুণ দুটি থাকতে হবে, এছাড়া সে মানুষ হিসাবে পরিগণিত হতে পারবে না। এখানে উল্লেখ্য যে আবশ্যিক বা অনিবার্য গুণ বলতে আমরা কি বুঝব? আবশ্যিক বা অনিবার্য গুণ হলো সেই গুণ যে গুণ কোনো শ্রেণীর প্রত্যেক ব্যক্তি অথবা বস্তুতে বর্তমান থাকে। যেমন বিভিন্ন ব্যক্তির বিভিন্ন গুণ আছে, ক্ষুধা, তৃষ্ণা, আনন্দ, বেদনা। আবার কেউ লম্বা, কেউ খাটো, কেউ ফর্সা, কেউ কালো। এই গুণগুলো পরিবর্তনশীল। এই গুণগুলো থাকা সত্ত্বেও মানুষের ভিতরে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি এই দুটি গুণ থাকতে হবে। আর এই দুটি গুণই হচ্ছে মানুষের আবশ্যিক এবং অনিবার্য গুণ। এই কারণেই এই গুণগুলোকে বলা হয় আবশ্যিক গুণ বা অনিবার্য গুণ। মানুষের জাতার্থ যেমন জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, তেমনি যদি দার্শনিক পদটার কথা বলি, দার্শনিক পদের জাতার্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং তার সাথে আর একটা অতিরিক্ত গুণ, সেটা হলো জ্ঞানানুরাগ। সেরকম সাদা পদের জাতার্থ হবে সাদাত্ব, মিষ্টি পদের জাতার্থ হবে মিষ্টত্ব। এরকম তাহলে আমরা বলতে পারি, সংক্ষেপে বলতে পারি যে ব্যক্তার্থ হলো কোনো পদের সংখ্যার দিক বা পরিমাণগত দিক, আর জাতার্থ হলো কোনো পদের গুণের দিক, আবশ্যিক গুণের দিক, অনিবার্য গুণের দিক। আমরা এবার ব্যক্তার্থ এবং জাতার্থের সম্পর্ক নিয়ে আলোচনা করব।
এই ব্যক্তার্থ এবং জাতার্থের সাথে একটা গভীর সম্পর্ক বিদ্যমান, তবে এই সম্পর্কটা বিপরীত মুখী। মধ্যযুগীয় যুক্তিবিদরা ব্যক্তার্থ এবং জাতার্থের এই সম্পর্কটিকে একটি নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, যে নিয়মটির নাম হলো ব্যক্তার্থ ও জাতার্থের বিপরীত হ্রাস বৃদ্ধির নিয়ম। এই নিয়মটিকে আমরা চারভাবে প্রকাশ করতে পারি। 1 নম্বর, যদি ব্যক্তার্থ বাড়ে তবে জাতার্থ কমে। 2 নম্বর, যদি ব্যক্তার্থ কমে তবে জাতার্থ বাড়ে। 3 নম্বর, যদি জাতার্থ বাড়ে তবে ব্যক্তার্থ কমে। 4 নম্বর, যদি জাতার্থ কমে তবে ব্যক্তার্থ বাড়ে। আমি এবার উদাহরণের সাহায্যে এই বিষয়টিকে দেখানোর চেষ্টা করব। প্রথমটা আমি আলোচনা করছি, যদি ব্যক্তার্থ বাড়ে তবে জাতার্থ কিভাবে কমে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ। এটাই হলো মানুষ পদের ব্যক্তার্থ। এখন এই মানুষ পদের ব্যক্তার্থের সাথে যদি আমি অন্যান্য প্রাণী যুক্ত করি, তাহলে এর ব্যক্তার্থ হবে সকল তাহলে সকল মানুষের সাথে অন্যান্য প্রাণী যুক্ত করে আমরা এর ব্যক্তার্থ হিসাবে পেলাম সকল প্রাণী। এখন সকল প্রাণীর জাতার্থ হবে শুধু জীববৃত্তি, আর মানুষের জাতার্থ ছিল জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। কিন্তু সকল প্রাণীর জাতার্থ হবে শুধু জীববৃত্তি, কারণ সকল প্রাণীর মধ্যে বুদ্ধিবৃত্তি গুণটি নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা ব্যক্তার্থ বাড়ালাম, সকল মানুষের সাথে অন্যান্য প্রাণী যোগ করে সকল প্রাণী করলাম, তখন এর ব্যক্তার্থ বেড়ে গেল, কিন্তু জাতার্থ কমে শুধু জীববৃত্তিতে এসে পৌঁছল। এইভাবে ব্যক্তার্থ যখন আমরা বাড়াবো তখন জাতার্থ কমে যাবে। দ্বিতীয়টা আছে যে যদি ব্যক্তার্থ কমে তবে জাতার্থ বাড়ে। সকল মানুষ পদের ব্যক্তার্থ সকল মানুষ। সকল মানুষ থেকে আমরা যদি সকল মানুষ থেকে সকল অসৎ মানুষকে বাদ দেই, তাহলে থাকে সকল সৎ মানুষ। সকল মানুষ থেকে আমি সকল অসৎ মানুষকে বাদ দিয়ে দিলাম, তাহলে থাকবে শুধু সকল সৎ মানুষ। এখানে আমি ব্যক্তার্থ কমিয়ে ফেললাম। সকল সৎ মানুষ সকল মানুষের চাইতে অবশ্যই সংখ্যায় কম। সকল মানুষের সংখ্যা বেশি, সকল সৎ মানুষের সংখ্যা কম, তাহলে ব্যক্তার্থ কমে গেল। কিন্তু সকল সৎ মানুষের জাতার্থ হবে সততা। সকল সৎ মানুষের জাতার্থ জীববৃত্তি বুদ্ধিবৃত্তি। মানুষ হিসাবে তার দুটো গুণ তো থাকবেই, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, এই দুটো গুণ থাকবে, তার সাথে আরেকটি নতুন গুণ যোগ হবে, সেটা হলো সততা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তার্থ কমিয়ে আমরা সকল মানুষ থেকে সকল অসৎ মানুষকে বাদ দিয়ে সকল সৎ মানুষ করলাম, ব্যক্তার্থ কমে গেল, অর্থাৎ সংখ্যা সকল মানুষের চাইতে সকল সৎ মানুষের সংখ্যা কম। আবার এখানে কমে গেলেও জাতার্থ সকল সৎ মানুষের জাতার্থ বেড়ে গেল।
সকল মানুষের যাতার্থ ছিল শুধু এই দুটো, কিন্তু সকল সৎ মানুষের যাতার্থ তিনটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তার্থ কমলে যাতার্থ বাড়ে। তিন নম্বর আছে, যদি যাতার্থ বাড়ে তবে ব্যক্তার্থ কমে। মানুষের যাতার্থ আমরা জানি জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এর সাথে যদি আমরা সভ্যতা গুণটি যোগ করি তাহলে এই তিনটা যাতার্থধারী পদের ব্যক্তার্থ হবে সকল সভ্য মানুষ। যাতার্থ আমরা বাড়ালাম, সকল মানুষের যাতার্থ ছিল জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, তার সাথে আমরা একটা নতুন গুণ যোগ করে সভ্যতা, এই গুণটা যোগ করলাম। এই তিনটা যাতার্থধারী পদের ব্যক্তার্থ হিসাবে আমরা পেলাম সকল সভ্য মানুষ। তাহলে সকল সভ্য মানুষ যাতার্থ বেড়ে গেল ঠিকই, কিন্তু মানুষের সংখ্যা কমে গেল, কারণ সকল মানুষের চাইতে সকল সভ্য মানুষের সংখ্যা কম। এখানে আমরা বলেছিলাম যে যদি যাতার্থ বাড়ে তবে ব্যক্তার্থ কমে। যাতার্থ বেড়ে গেল ঠিকই, কিন্তু ব্যক্তার্থ কমে গেল। চার নম্বর আছে, যদি যাতার্থ কমে তবে ব্যক্তার্থ বাড়ে। মানুষের যাতার্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এর থেকে যদি আমরা এই বুদ্ধিবৃত্তিকে বাদ দেই তাহলে থাকে শুধু জীববৃত্তি। এই জীববৃত্তি তাহলে দেখা গেল যাতার্থ কমে গেল, এটাকে আমরা বাদ দিলাম, বুদ্ধিবৃত্তিকে বাদ দিলাম। বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা শুধু একটা যাতার্থ পেলাম, জীববৃত্তি। এই যাতার্থটা কার যাতার্থ? সকল প্রাণী। জীববৃত্তিটা আমরা শুধু পাই সকল প্রাণীর ভিতরে, কারণ সকল প্রাণীর ভিতরে বুদ্ধিবৃত্তি গুণটা নেই। এখানে সকল প্রাণী বলতে আমরা মানুষ আছি, তার সাথে অন্যান্য প্রাণীও এর অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাতার্থ যখন কমিয়ে ফেললাম তখন এর ব্যক্তার্থ বেড়ে গেল। প্রথমে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি ছিল মানুষের যাতার্থ, সেই যাতার্থ আমরা কমিয়ে শুধু জীববৃত্তিতে আনার পরিপ্রেক্ষিতে তার ব্যক্তার্থ হিসাবে পেলাম সকল প্রাণী। সকল মানুষের চাইতে সকল প্রাণীর সংখ্যা অবশ্যই বেশি, তাহলে যাতার্থ যখন কমলো তখন ব্যক্তার্থ আবার বেড়ে গেল। এইভাবে আমরা পদের ব্যক্তার্থ এবং যাতার্থের বিপরীত হ্রাস বৃদ্ধির নিয়মটি দেখতে পাই উদাহরণের সাহায্যে, যেটি আমরা দেখানোর চেষ্টা করলাম। এই নিয়মটিকে আমরা ছকের সাহায্যে অথবা বৃত্তের সাহায্যেও দেখাতে পারি। আমি এখানে বৃত্তের সাহায্যে দেখানোর চেষ্টা করেছি। প্রথম যে বৃত্ত, তিনটা বৃত্ত আছে এখানে, এটা ব্যক্তার্থ অনুসারে আমি সাজিয়েছি। প্রথমে আছে জীব পদ, মানুষ পদ, শেষে আছে মাঝে আছে সভ্য মানুষ পদ। জীব পদের ব্যক্তার্থ হিসাবে পেয়েছি আমরা সব জীব, মানুষ পদের ব্যক্তার্থ হিসাবে পেয়েছি সব মানুষ। এখানে আমি লিখেছি সভ্য মানুষ। সভ্য মানুষ পদের ব্যক্তার্থ হিসাবে পেয়েছি সব সভ্য মানুষ। দ্বিতীয় যে বৃত্তটা এঁকেছি সেটা যাতার্থ অনুসারে ভাগ করে দেখিয়েছি। প্রথমে আছে সভ্য মানুষ। সভ্য মানুষের যাতার্থ হলো জীববৃত্তি বুদ্ধিবৃত্তি ও সভ্যতা। তারপরে আছে মানুষ। মানুষের যাতার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। জীব বা প্রাণী, এর যাতার্থ হলো শুধু জীববৃত্তি একটা। এই বৃত্তের দিকে আমরা যদি
লক্ষ্য করি তাহলে দেখব যে ব্যক্তর্থের দিক থেকে ব্যক্তর্থের পরিধিটা যত বড় হচ্ছে, এই যে জীবের পরিধি যত বড় হচ্ছে, জাতার্থের পরিধি তত ছোট হচ্ছে। এই যে ছোট ব্যক্তর্থের পরিধি আমরা যত বাড়িয়েছি, জাতার্থের পরিধি কিন্তু কমে গেছে। আবার জাতার্থের দিক থেকে জাতার্থের পরিধি যত বাড়িয়েছি আমরা, ব্যক্তর্থের পরিধি তত ছোট হয়ে গেছে। এভাবে আমরা ব্যক্তর্থ এবং জাতার্থের বিপরীত হ্রাস বৃদ্ধির নিয়মটি দেখাতে পারি। তাহলে বলা যায় যে পদের ব্যক্তর্থ এবং জাতার্থের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এদের একটি বাড়লে অপরটি কমে, একটি কমলে অপরটি বাড়ে। এখন এই যে পদের ব্যক্তর্থ এবং জাতার্থের যে হ্রাস বৃদ্ধির নিয়ম, এই নিয়মটির কিছু ত্রুটিও আছে। যেমন এই হ্রাস বৃদ্ধির নিয়মটি একক পদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। কোনো পদের ব্যক্তর্থ বা জাতার্থ বাড়িয়ে বা কমিয়ে দিলেই সেই পদটি আর সেই পদ থাকে না, পদটি আর সেই আগের মতো পদ থাকে না, একটি নতুন পদের সৃষ্টি হয়। সুতরাং এক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয়। 2 নম্বর আছে পদের ব্যক্তর্থ। কোনো ক্ষেত্রে পদের ব্যক্তর্থকে বাড়তে দেখা যায়, কিন্তু জাতার্থ অপরিবর্তিত থাকে। যেমন একটি নতুন দ্বীপ আবির্ভাবের পর সেই দ্বীপের ব্যক্তর্থ বেড়ে যায়, কিন্তু জাতার্থ একই থাকে। আবার কখনো কখনো জাতার্থের পরিবর্তন হয়, কিন্তু ব্যক্তর্থ অপরিবর্তিত থাকে। যেমন গবেষণাগারে সোনা ধাতুর একটি নতুন গুণ আবিষ্কৃত হতে পারে, কিন্তু এতে সোনার ব্যক্তর্থের কোনো পরিবর্তন হয় না। সুতরাং এক্ষেত্রেও পদের ব্যক্তর্থ এবং জাতার্থের হ্রাস বৃদ্ধির নিয়মটি প্রযোজ্য হয় না। তৃতীয় আরেকটি ত্রুটি হলো পদের ব্যক্তর্থ বা জাতার্থ সমানুপাতিক নয়, অর্থাৎ একইভাবে বাড়ে বা কমে না। যেমন মানুষের জাতার্থ হলো, আমরা জানি যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। এখন মানুষের এই জাতার্থের সাথে আমরা যদি সততা গুণটি যোগ করি, তাহলে মানুষের ব্যক্তর্থ যে হারে কমবে, এর সাথে যদি আবার অন্ধ গুণটি যোগ করি, তাহলে মানুষের সংখ্যা আগের চাইতে আরো বেশি হারে কমবে। তাহলে দেখা যাচ্ছে যে এদের যে অনুপাতটা একই হারে বাড়া কমার বিষয়টি একই রকম হয় না। এই সব ক্ষেত্রে আমরা পদের ব্যক্তর্থ এবং জাতার্থের হ্রাস বৃদ্ধির নিয়মটির কিছু ত্রুটি দেখতে পাই। তবে বিভিন্ন ত্রুটি থাকা সত্ত্বেও পদের ব্যক্তর্থ এবং জাতার্থের হ্রাস বৃদ্ধির নিয়মটি পদের অর্থকে আরও সুস্পষ্ট করে এবং পদের ব্যক্তর্থ এবং জাতার্থ সম্পর্কে আমাদের আরও সুনির্দিষ্ট জ্ঞান দান করে। সেই হিসাবে এই বিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার। আজ এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।